সারাদিনের কর্মব্যস্ত জীবনে মহিলাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজই করতে হয়। করতে হয় গুছিয়ে এবং বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে কাজ না করলে নিজেদের জন্য আমরা কোনো সময় রেখে দিতে পারবো না। তাই ছোট, ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে আমাদের সময়, শ্রম, মাসিক খরচও বেশ কিছুটা বাঁচিয়ে ফেলতে পারবো। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো উপকারে আসে। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা বন্ধুরা প্রত্যেকেই বাড়িতে ব্যালকনিতে হোক বা জানলার মধ্যে বা হয়তো ছাদে বেশ কিছু গাছপালা লাগিয়ে থাকি। কিন্তু এই গাছগুলো যখন আমরা জল দেব তখন খেয়াল করে দেখবো বন্ধুরা টবের নিচে কিন্তু বেশ খানিকটা জল জমে যায়। আর দীর্ঘদিন একই জায়গায় টবগুলো রাখতে রাখতে মেঝের মধ্যে বা ব্যালকনির মধ্যে এমন একটা টবের মাটির দাগ পড়ে যায় না, যেটা দেখতেও বাজে লাগে আর সেই দাগটা কিন্তু উঠতেও চায় না। আর এমনভাবে জলগুলো জমে থাকে, এই জমা জলে কিন্তু মশা হতে পারে। তো অনেক রকম কারণের কথা মাথায় রেখেই কিন্তু আজকে এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব যে এই টিপসটা দেখলে পরে যেরকম মেঝেতে জলগুলো দাঁড়াবে না, দ্বিতীয়ত হচ্ছে মেঝের মধ্যে কোনো রকম দাগও পড়বে না। এই যে প্রত্যেকদিন মাটির বা ধরো টবের যে একটা মাটির চ্যাটচ্যাটে দাগ, সেই যে দাগটা কিন্তু আর হবে না। তার জন্য কি করলাম, প্রথমে জায়গাটা ভালো করে মুছে নিলাম, এরপর নিয়ে নিয়েছি কন্টেনারের ঢাকনা। এরকম অনেক সময় কন্টেনারের ঢাকনাগুলো এক্সট্রা থেকে যায়, বা কন্টেনারের ঢাকনা না থাকলে ঘরে যদি তোমাদের কোনো ওয়েস্টেজ প্লেট থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। ধরো আগেকার দিনে যে এনামেলের বা চীনামাটির বা ধরো একদম ফাইবারের যে প্লেটগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর ব্যবহার হয় না, কালার ফেড হয়ে যায়। সেই সমস্ত প্লেটগুলোর নিচে যদি এইভাবে তোমরা বসিয়ে দিয়ে তারপর টবটাকে রাখতে পারো, সেক্ষেত্রে জল জমবে না, জায়গাটাও পরিষ্কার থাকবে। আর জল না জমলে মশার উৎপাতও কিন্তু হবে না। আর এই প্লেটগুলোর উপর জল জমলে প্লেটগুলো পরিষ্কার করে দাও, দেখবে বন্ধুরা কাজ অনেক সহজ হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখে নাও পরের টিপস। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে এই রকম কাজকর্ম কিন্তু তারা হামেশাই করে ফেলে, যে নেল পালিশ নিয়ে তারা মেঝের মধ্যে বা দেয়ালের মধ্যে এত বাজে করে দিয়ে দেয়, যেটা কিনা আমরা সময় মতো দেখে তুলতে পারলে তো ভালো। আর যদি সময় মতো না তুলতে পারি সেক্ষেত্রে কিন্তু দেখবে বন্ধুরা এই নেল পালিশের দাগ এতটাই ডিপ হয়ে বসে যায় যে যেটা কিনা ওঠাতে আমাদের ভীষণই অসুবিধার মধ্যে পড়তে হয়। তো কি করব বন্ধুরা, যদি হাতের কাছে আমাদের রিমুভার না থাকে তাহলে নেল পালিশের দাগ মেঝে কিংবা দেওয়াল থেকে তোলার জন্য ছোট্ট একটা টিপস নিয়ে নিয়েছি এখানে। পারফিউম, বডি স্প্রে, সেন্ট, যে কোনো ধরনের জিনিস তোমরা একটুখানি স্প্রে করে দাও। স্প্রে করে দিয়ে বেশ খানিকটা সময় ভাবে রেখে দাও, দেখবে বন্ধুরা এই নেল পালিশের গায়ে দিয়ে কিন্তু এরকম গড়িয়ে গড়িয়ে পড়বে। তারপর একটা পুরোনো কাপড় নিয়ে নাও বা তুলো নিয়ে নাও বা ওয়াইপস নিয়ে নাও, যা হোক কোনো কিছু দিয়ে এরকম হালকা করে যদি মুছে দাও, দেখবে বন্ধুরা দেয়ালটা কিন্তু সুন্দর মতো বা মেঝেটা সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। যার জন্য আমাদের খুব বেশি ডলাডলি করার তো দরকার পড়বে না। সাথে ঘরে রিমুভার না থাকলেও কিন্তু আমাদের কাজটা করতে খুব একটা অসুবিধাও হবে না। তাই ছোট টিপস যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। আমরা যখন বাজার থেকে পাউরুটি কিনে নিয়ে আসি, অনেকটা খাওয়া হয়ে গেলে নিচের দিকে যখন বেশ খানিকটা পাউরুটি থাকে তখন কিন্তু এই পাউরুটির প্যাকেটটাকে ঠিকঠাক মতো সিল করে রাখার জন্য আমরা একটা রাবার ব্যান্ড ব্যবহার করি। এইভাবে রাবার ব্যান্ড ব্যবহার করলে দেখবে বন্ধুরা এর মধ্যে হাওয়া ঢুকতে পারে, আর হাওয়া ঢুকলে কিন্তু পাউরুটিগুলো ড্রাই হয়ে যায়, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। বাসি হয়ে গেলে কিন্তু ফেলে দিতে হয়। তো পাউরুটির প্যাকেটটা কিভাবে আমরা র‍্যাপিং করব, এইভাবে প্যাকেটটা রাখলে কোনো রকম ভাবে আর পাস হবে না এয়ার। তার জন্য পলিথিনটাকে এইরকম ভাবে একটু মুড়িয়ে নাও। মুড়িয়ে নেওয়ার পর এই এক্সট্রা উপরের যে পলিথিনটা এটাকে উল্টো দিক করে এইভাবে প্যাকেটের উপর এইভাবে দিয়ে দাও। তারপর যদি একটা রাবার ব্যান্ড দিয়ে এই উল্টো দিকের পলিথিনটার উপর পেঁচিয়ে দিতে পারো, সেক্ষেত্রে দেখবে কোনো রকম ভাবে কিন্তু এয়ার পাস হবে না পাউরুটির মধ্যে। আর এয়ার পাস না হলে পাউরুটিগুলো শক্ত থাকবে না, নরম থাকবে আর খুব সুন্দর মতো কিন্তু ফ্রেশ থাকবে। তারপর যখন ইচ্ছে এখান থেকে খুলে নিয়ে ব্যবহার করো। আবার এই একই প্রসেসে কিন্তু তোমরা স্টোর করে রাখবে। দেখবে বন্ধুরা এই পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দর নরম থাকবে। তো দেখো এখানে যে আমি পলিথিনটা এইভাবে র‍্যাপ করেছি, তারপর আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি ১ দিন পর। এই একই রকম কিন্তু নরম রয়েছে এই পাউরুটিগুলো, কোনো রকম শক্ত হয়নি। আর এতটা নরম থাকবে না, এইভাবে প্যাকেটের মধ্যে রাখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো দেখে নাও পরের টিপস। তো বন্ধুরা আমরা এই ধরনের এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু রান্নাঘরে নানান রকম জিনিসপত্র রাখি। বিস্কুট থেকে শুরু করে লবণ, মশলাপাতি, ডাল। তো এই ধরনের কৌটোগুলো দেখবে খেয়াল করে ঢাকনাটা কিন্তু ভীষণই আলগা হয়ে যায়। ব্যবহার করতে, করতে প্যাঁচটা কেটে যায়, যেই কারণে কিন্তু হাওয়া পাস হয়। আর হাওয়া পাস হলে নুন বলো, বিস্কুট বলো, ডাল বলো, এগুলো কিন্তু নরম হয়ে যায়। ডালের মধ্যে পোকা ধরে যায়। আর লবণটা জল হয়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা লবণটার মধ্যে এত জলীয় ভাব চলে এসছে, এই ঢাকনাটা টাইট না বলে ঢাকনার মধ্যে বেশ খানিকটা লবণ কিন্তু রয়ে গেছে।
তো এই ধরনের ঢাকনাগুলো টাইট করার জন্য আমরা কি ব্যবহার করব? যাতে এই কৌটোগুলো আমাদের ফেলে না দিয়ে ব্যবহার করতে পারি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই ধরনের একটা বিস্কুটের খালি প্যাকেট। আমরা যখন এই ধরনের বড় কোনো বিস্কুটের প্যাকেট কৌটোর মধ্যে ঢেলে রাখি বিস্কুটগুলো, তখন খালি প্যাকেটগুলোকে কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে এইভাবে ছোট একটা টুকরো নিয়ে নেব। তারপর কৌটোর মাপ করে সমান করে ছোট্ট করে এক টুকরো কেটে নেব। একটা প্যাকেটকে কিন্তু আমরা অনেকবার ব্যবহার করতে পারবো, তাই ছোট, ছোট টুকরো করে কেটে নিতে হবে। তোমাদের কৌটোগুলো যদি একটু বড় হয়, তাহলে যদি মনে করো একটা বিস্কুটের প্যাকেট দিয়ে একটা কৌটোর ঢাকনায় আটকানো যাবে, তো একটাই করো। কোনো রকম সমস্যা এতে হবে না। যেহেতু আমার কৌটোগুলো ছোট, ছোট, তাই প্যাকেটটাকেও ছোট, ছোট টুকরো করে কেটে নিলাম। ওয়েস্টেজ টুকরোগুলোকে ফেলে দিলাম। এরপর দেখো বন্ধুরা, বিস্কুটের কৌটোটায় মুখটায় যদি এইরকমভাবে আমরা টাইট করে প্যাকেটটা দিয়ে তারপর আমরা ঢাকনাটাকে আটকে নিতে পারি, সেক্ষেত্রে দেখবে হাওয়া তো লাগবেই না, টাইটও হয়ে যাবে ঢাকনাটা, আর কোনো রকম ভিজে, ভিজে হয়ে যাবে না, ডালে পোকা ধরবে না, বিস্কুট নরম হবে না। ভালো লাগলে টিপসটা লাইক করে দিও। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যারা প্রচুর পরিমাণে চা খাই, চা খেতে ভীষণ ভালোবাসি, বাড়িতে বাইরে সব জায়গাতেই ভীষণ পরিমাণে চা খেয়ে থাকি, তাদের জন্য কিন্তু দারুণ একটা টিপস। যখন দেখো বন্ধুরা আমরা বাইরে কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছি, তখন কিন্তু আমরা সাথে করে বেশ কিছু ড্রাই খাবার ক্যারি করি। তো ড্রাই খাবারের সাথে যদি আমরা মনে করি চা বানানোর কোনো ব্যবস্থা আমরা নিয়ে যাবো, যাতে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে যদি আমাদের কাছে ইলেকট্রিক কেটেলটা থাকে, চা বানাতে ভীষণই সুবিধা হবে। কিন্তু চা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো দরকার হয়, সেগুলো বড়, বড় প্যাকেট বলো বা কৌটোর বলো, এইজন্য নিতে চাই না আমরা। কেননা অল্প পরিমাণ নেবো, কিন্তু আমাদের চারিদিকে ছড়ানো ছিটানো বা হয়তো প্যাকেট কিনতে হবে, এই ভয়তেই নিতে চাই না। তো কি করব? ছোট, ছোট এরকম চা, দুধ, চিনির কিন্তু প্যাকেট পাওয়া যায়। একেবারে ছোট, ছোট ট্রাভেলের জন্য। সেগুলো যদি তোমরা কিনতে না চাও বা তোমাদের কাছে না থাকে, এই টিপসটা তোমরা ফলো করতে পারো। একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নেবে। এয়ারটাইট কন্টেনারের মধ্যে গুঁড়ো দুধ আর চা পাতাকে মিশিয়ে নেবে। আর চিনিটা হচ্ছে অপশনাল। অনেকেই আছে এখন ঘরে, ঘরে সুগার পেশেন্ট, চিনিটা নাও দিতে পারো। তো এই কন্টেনারটার মধ্যে কিন্তু চা পাতা আর গুঁড়ো দুধ একই রকম অনুপাতে মিশিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে এভাবে মিক্সড করে নিয়ে তারপর এই ছোট কন্টেনারটা তোমরা ব্যাগের মধ্যে ভরে নাও। দেখবে আলাদা, আলাদা চা, দুধ, চিনি নিতে হচ্ছে না। একটা জায়গাতেই থাকছে। জল গরম করো, এটা দাও, ছেঁকে নিয়ে খেয়ে নাও। তো এই প্রসেসটা জানা থাকলে ট্রাভেলের সময় চা খেতে কিন্তু একেবারেই অসুবিধা হবে না। চা প্রেমীদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, পেঁপে এমন একটা সবজি যেটা কিনা রান্না করে খেলে তো উপকার আছেই, কাঁচাও কিন্তু পেঁপের একটা এমন জিনিস খাওয়া যায় যেটা কিনা আমাদের হেলথের জন্য ভীষণই উপকার হবে। তো কি সেই জিনিস? এখানে আমি দেখো হাফ করে পেঁপে কেটে রেখেছি। পেঁপে যত টুকরো, টুকরো করে কাটবে, পেঁপের ওপর কিন্তু একটা কষের লেয়ার পড়বে। তো এই জিনিসটা আগেকার দিনে যে আমাদের নন ভেজাল ভাবে জিনিসগুলো উৎপাদিত হতো, সবজিগুলো, তখন কিন্তু এক টুকরো কাটলেই বেশ অনেকটা পেঁপে থেকে কষ বেরোতো। এখন যেহেতু নানান রকম ফরমালিন বা নানান রকম সার দিয়ে যেকোনো সবজিপাতি উৎপাদন করা হয়, তাই একটা পেঁপেকে কিন্তু যত ছোট, ছোট করে কাটবে তত কিন্তু কষ বেরোবে। তো এখানে দেখো আমি পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে প্রথমে গোটা পেঁপেটা ধুয়ে নিয়ে তারপরে এরকম ছোট, ছোট লম্বা, লম্বা করে ফালি দিয়ে নিয়েছি। এবার এই পেঁপের টুকরোগুলোকে বেশ খানিকটা সময় এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাতে পেঁপের গায়ে থেকে কষগুলো কিন্তু পেঁপের সাইডে এরকম এসে জমে যাবে। প্রত্যেকটা পেঁপে থেকে এরকম একটা ধারালো ছুরি বা চামচের সাহায্যে আস্তে, আস্তে করে এইভাবে কাছিয়ে নেবে পেঁপের কষগুলো। বন্ধুরা, আমাদের যাদের শরীরে লিভারের সমস্যা রয়েছে কিংবা হয়তো পটি ক্লিয়ার হয় না বা কোষ্ঠকাঠিন্য রয়েছে, তাদের জন্য কিন্তু দারুণ একটা উপকারী টিপস। এমনকি যারা জন্ডিসে ভোগে তাদের জন্যও কিন্তু দারুণ একটা জিনিস পেঁপের এই কষ। তো প্রথমে এরকমভাবে পেঁপের সম্পূর্ণ কষটাকে এইভাবে তুলে নাও। তুলে নেওয়ার পর বাতাসা বা মিছরির সাহায্যে এইভাবে সম্পূর্ণ এই পেঁপের কষটাকে দিয়ে তোমরা খাইয়ে দাও অসুস্থ মানুষকে। তো এইভাবে যদি আমরা কোনো রকম অসুবিধার মধ্যে পড়ি, তাহলে তো খাবোই। লিভার জনিত কোনো রকম সমস্যা, আর যদি কোনো রকম সমস্যা নাও থাকে, ২-৩ দিন বাদে, বাদে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে যদি এই জিনিসটাকে খেয়ে নেওয়া যায় কোনো বাতাসা দিয়ে বা মিছরির সাহায্যে পেঁপের এই কষটা, তাহলে আমাদের পেটও কিন্তু পরিষ্কার থাকবে, লিভার ক্লিয়ার থাকবে, কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না। ঘরে ছোট বাচ্চা থাকলে এই জিনিসটা কিন্তু করতেই পারো। টিপসটা ভালো লাগলে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। নিয়ে নিয়েছি চা। অনেকক্ষণ চা যদি করে রাখি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা চায়ের মধ্যে কিন্তু একটা কষ ভাব চলে আসে। আবার অনেক, অনেক সময় দেখা যায় চায়ের মধ্যে চিনি বেশি হলে কিন্তু সেই চা যদি আমরা পরিমাণে না বাড়িয়ে খাই, এতটাই চিনি বেশি হয়ে যায় যে খেতে ইচ্ছা করে না। তো পরিমাণে যদি না বাড়ানোর কোনো সুযোগ থাকে বা এই চায়ের চিনিটা কিভাবে কমাবো, তার জন্য রইল ঘরোয়া একটা ছোট্ট টোটকা।
নিয়ে নিয়েছি এখানে ছুরি। ছুরিটা এরকমভাবে গরম চায়ের ওপর বেশ খানিকটা সময় রেখে দেবে। তাতে কি হবে, চিনি যে এক্সট্রা ভাবটা ছিল সেটা সম্পূর্ণ কেটে যাবে। আর অনেকক্ষণ চা করে রাখলে যে একটা কষ ভাব হয়ে যায় সেই জিনিসটাও কিন্তু হবে না। তাই চা খাওয়ার আগে টেস্ট করে নাও। টেস্ট করে নিয়ে যদি এই দুটো জিনিস বেশি কম থাকে তাহলে অবশ্যই এরকম স্টিলের ছুরি বেশ খানিকটা সময় তোমরা চায়ের মধ্যে ডুবিয়ে রাখো। তাতে কিন্তু সব দিক ব্যালেন্স হয়ে যাবে। চাটা কিন্তু একেবারে নরমাল হয়ে যাবে। খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। কষ ভাবটাও কেটে যাবে। বেশি চিনির ভাবটাও কিন্তু কেটে যাবে। তো এভাবে কিন্তু তোমরা চিনি কমিয়ে নিতে পারো। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। সিঙ্কের মধ্যে কি কখনো আমরা পেঁয়াজ রেখেছি? রাখবোই বা কেন? হ্যাঁ বন্ধুরা, আজকে থেকে সিঙ্কের মধ্যেও কিন্তু পেঁয়াজ রাখতে হবে। যখন আমরা রাত্রেবেলা ঘুমাতে যাই, এই সিঙ্কটা যখন অনেকক্ষণ ব্যবহার করা হয় না, খেয়াল করে দেখবে বন্ধুরা, এই পাইপলাইন থেকে কিন্তু ছোট, ছোট আরশোলা পোকামাকড় ঘরের মধ্যে উঠে আসে, যেটা কিনা আমাদের স্বাস্থ্যকর একেবারেই নয়। আমাদের বরঞ্চ অনেক রকম রোগ জীবাণু বহন করে নিয়ে আসে, যা কিনা আমাদের শরীর খারাপ ফেলে দেয়। তো কি করব, এবার থেকে যখন রাত্রেবেলা ঘুমাতে যাব তখন কিন্তু এই সিঙ্কের মধ্যে এই পেঁয়াজের যে খোসাগুলো হয় এই খোসাগুলোকে রেখে দিতে হবে। তোমরা চাইলে পেঁয়াজের খোসার সাথে পেঁয়াজের মাথার দিকে যে শক্ত মোটা বোটা অংশটা রয়েছে না, সেটাকেও তো কেটে ফেলেই দিতে হয়। তো সেই কাটা অংশটাকেও কিন্তু সিঙ্কের এই ড্রেনের সামনে রেখে দেবে। তাতে কি হবে, পেঁয়াজের যে উগ্র গন্ধ সেই গন্ধর জন্য কিন্তু কোনো রকম আরশোলা বা কোনো রকম পোকামাকড় এই পাইপলাইন বেয়ে ঘর পর্যন্ত আসতে পারবে না। ফলে আমরা নিশ্চিন্তে কিন্তু রান্নাঘরে যাবতীয় বাসনপত্র রেখে ঘুমাতে পারবো। কোনো বাসনপত্রের মধ্যে কোনো পোকামাকড় উঠে সেটাকে ইনফেকশন করে দেবে না। তো এইভাবে কিন্তু পেঁয়াজ আমরা সিঙ্কে রাখতে পারি। ভালো লাগলে টিপসটা লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরোনো মোজা আর নিয়ে নিয়েছি পুরোনো একটা চিরুনি। এই দুটো জিনিস থাকলে কিন্তু আমাদের দারুণ একটা কাজে সাহায্য হবে। তো কি সেই কাজ? দেখো বন্ধুরা, পুরোনো চিরুনিটার মধ্যে ভিজিয়ে রাখা মোজাটাকে এরকম ভাবে পরিয়ে দেবো। তোমরা হয়তো ভাবছো মোজার মধ্যে চিরুনিটাকে দিয়ে আমরা কি করব, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। এবার মোজাটাকে টাইট করার জন্য কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে দিলাম। তো এত সুন্দর একটা কাজ হবে না, যেটা কিনা তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা না করবে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো ফ্রিজ রয়েছে। আর ফ্রিজের দরজাটা অনেক সময় হয় ঠিকঠাক মতো বন্ধ হয় না। বন্ধ না হলে এর ভেতর থেকে যে ঠান্ডা হাওয়াটা সেটা কিন্তু বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটা ঘাটতি দেখা যায়। সাথে ইলেকট্রিক বিল বেড়ে যায়। সাথে কিন্তু ভেতরটা ঠান্ডা হতে চায় না। এরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো এরকম যখনই দরজাটা বেশ খানিকটা ফাঁক থেকে যাবে, আমরা কিন্তু বুঝে না বুঝে কি করি, লোক ডেকে আনি। তার ফলে বেশ খানিকটা খরচা হয়ে যায়। তো আমরা ঘরে কিন্তু সাধারণ একটা ছোট্ট জিনিস ট্রাই করে দেখতে পারি যে এই কারণটার জন্য যদি ফ্রিজের দরজা বন্ধ না হয়ে থাকে তাহলে কিন্তু অটোমেটিক ফ্রিজের দরজাটা বন্ধ হয়ে যাবে। তার জন্য এই যে রাবারটা আছে না দরজার চার সাইডে, যে রাবারটা, সেই রাবারটার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা পড়ে গেলে কিন্তু দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হতে চায় না। তার ফলে ভেতরের ঠান্ডা হাওয়াটা বাইরে বেরিয়ে আসে। তার ফলে কিন্তু ইলেকট্রিক বিল বেড়ে যায়। তো এই যে গ্যাসকিটটা বা রাবারটা, এটাকে সুন্দর মতো পরিষ্কার করার জন্যই কিন্তু এই চিরুনির মধ্যে এই মোজাটাকে নিয়েছি। যেহেতু এই সরু জায়গা ঠিকঠাক মতো হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারবো না দেখে এই ছোট্ট জিনিসটা, অর্গানাইজারটা যদি বানিয়ে নাও তাহলে দেখবে বন্ধুরা, চারদিকের এই রাবারটাকে খুব সুন্দর মতো কিন্তু তোমরা পরিষ্কার করে ফেলতে পারবে। যার জন্য আমাদের ফ্রিজের দরজাটা কিন্তু যদি এই কারণেই দরজাটা বন্ধ না হয় তাহলে কিন্তু সুন্দর মতো বন্ধ হয়ে যাবে। পরিষ্কার করে দেখালাম তোমাদের কি পরিমাণ ময়লা পড়েছিল। এবার দেখো দরজাটা কত সুন্দর মতো বন্ধ হয়ে গেছে। এভাবে বন্ধ থাকলে কিন্তু খুব একটা ইলেকট্রিক বিল উঠবে না। তাই ঘরোয়া এই কাজটা কিন্তু তোমরা আগে করে দেখতে পারো যে দরজাটা বন্ধ হচ্ছে কিনা। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।